নমস্কার, আমি প্রফেসর আনন্দ কিশোর পাল। আমি প্রাক্তন বিভাগীয় প্রধান, অস্থি শল্য চিকিৎসা বিভাগ, IPGMER, SSKM হসপিটাল। আজকে আপনাদের কাছে এসেছি একটা রোগ বলবো না, এটা আমাদের একটা বয়সের ধর্ম, যেটাকে বলা হয় অস্টিওপোরোসিস। এটা আজকে একটা নিঃশব্দ মহামারীর আকারে ভারত ভূখণ্ড এবং সমস্ত পৃথিবীর মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এবং বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মধ্যে ডায়াবেটিস এবং কার্ডিয়াক অর্থাৎ হৃৎপিণ্ডজনিত যে সমস্ত রোগগুলি আছে তারপরেই এই অস্টিওপোরোসিস বলে যে অসুখটা রয়েছে সেইটা একটা নিঃশব্দ মহামারীর আকারে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে বয়স্ক মানুষ যারা, বিশেষ করে আমাদের মা বোনেদের ক্ষেত্রে, যারা ৪৫ বছরের আশেপাশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা একটু আগে দেখা দিচ্ছে এবং যে আমাদের পুরুষ মানুষদের ক্ষেত্রে তাদের কিছুদিন পরে অর্থাৎ ৫৫-৬০ বছর বয়সের পর থেকে এই ধরনের সমস্যাটি দেখা দিচ্ছে। তো আজকে কেন এটা নিয়ে আমরা আলোচনা করছি, কারণ হলো এই অস্টিওপোরোসিস যে অসুখ, যেটা আমরা বললাম অসুখ বা বয়সের ধর্ম যেটাই বলুন না কেন, আরেকটা টার্মিনোলজি আসছে যেটাকে বলে লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ আমাদের লাইফস্টাইলের বিভিন্ন রকম দৈনন্দিন কাজকর্মের সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত। তা এই সমস্যাটি প্রাথমিকভাবে খুব একটা দেখা দেয় না এবং সেটা যখন বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট একটা সীমা অতিক্রম করে যায়, সেইটা থেকে তার বিভিন্ন রকম কমপ্লিকেশনের আকারে সেটা সমাজের বিভিন্ন মানুষের ক্ষেত্রে দেখা দেয়, বিশেষ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে। যেমন হচ্ছে অল্প আঘাতে অথবা আঘাত ছাড়াই হাড়টি ভঙ্গুর হয়ে ভেঙে যাওয়া। তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে আমাদের যে ভার্টিব্রা অর্থাৎ স্পাইন অর্থাৎ ভার্টিব্রাল যে বডিগুলি, সেই বডিগুলি নরম থাকার জন্য ওগুলি সব প্রথমে ধরা পড়ে। তার সঙ্গে আমাদের যে কুঁচকির কাছে যে বোনসটি রয়েছে অর্থাৎ ফ্র্যাকচার নেক অফ ফিমার, এই ফ্র্যাকচার নেক অফ ফিমারটি ভেঙে যায়। সেক্ষেত্রে মানুষ চলচ্ছত্রী হারিয়ে ফেলে, হাঁটতে পারে না এবং বেড রিডেন হয়ে যায় এবং সেখানে কিন্তু বল চেঞ্জ করা অর্থাৎ যেটাকে বলে জয়েন্ট রিপ্লেসমেন্ট ছাড়া কিন্তু কোনোভাবে তাকে পরিত্রাণ দেওয়া যায় না। এছাড়াও হাতের এই কবজিতে ভাঙতে পারে, যেটাকে আমরা বলি ডাক্তারি পরিভাষায় কোলিস ফ্র্যাকচার, এবং কাঁধের যে ফ্র্যাকচারটা এবং শোল্ডারের কাছে সেখানেও ফ্র্যাকচার হয়ে যেতে পারে। এই ধরনের জায়গাগুলো কোন কোন জায়গা ইনভলভ হচ্ছে, কারণ এই জায়গাগুলি খুব নরম এবং নর্মালি সাধারণত শরীরের অন্যান্য জায়গার চেয়ে এই জায়গার হাড়গুলি অত্যন্ত নরম থাকে, সেই কারণে এটা সহজেই ভেঙে যায়, ইভেন আঘাত ছাড়াও ভেঙে যেতে পারে। তো এইটাই হচ্ছে আমাদের সবথেকে আমরা সাংঘাতিক সমস্যা আমরা বলি, যেটাকে বলে ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার বা অস্টিওপোরোটিক ফ্র্যাকচার। তো আসুন আমরা জেনে নিই অস্টিওপোরোসিস জিনিসটি কী। কথাটির মানে হলো, অস্টিও মানে হচ্ছে বোন অর্থাৎ অস্থি, এবং পোরাস কথাটা মানে হলো ছিদ্র হয়ে যাওয়া। বোনটি অর্থাৎ আমাদের শরীরের গঠনগত আমি যদি দেখি, সাধারণ মানুষের প্রথম ৩০ বছর বয়স পর্যন্ত আমাদের গঠনের পরিমাণটা বেশি হয়, ক্ষয়ে যাওয়ার পরিমাণটা কমে যায়। ৩০ থেকে ৪০ বছরের মধ্যে গঠন এবং ক্ষয়ের মাত্রাটা সমানুপাতিক থাকে এবং ৪০ বছর বয়সের পর থেকে গঠনটা কমে যায়, ক্ষয়ে যাওয়ার পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ বোনের মধ্যে ছিদ্র তৈরি হয়, যেটাকে আমরা সাধারণ ডাক্তারি পরিভাষায় বলি অস্টিওপোরোসিস। এবং এই সমস্যাটি মা বোনেদের ক্ষেত্রে আগে দেখা দেয় এবং ছেলেদের ক্ষেত্রে একটু কয়েকদিন বাদে দেখা দেয়, কারণ এই বোনের যে বোনের অস্থির যে গঠন এবং মাসল পেশির যে গঠন, এটা নির্ভর করে আমাদের সেক্স হরমোন, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের উপর নির্ভর করে এবং আমাদের মা বোনেদের ক্ষেত্রে স্ত্রী হরমোনের জন্য। এবং ৪৫ বছরের আশপাশ থেকে আমাদের মা বোনেদের ক্ষেত্রে এই স্ত্রী হরমোনের পরিমাণটা কমতে থাকে, তখন সারা শরীরের মধ্যে একটা বিভিন্ন রকম চেঞ্জ আসে, পরিবর্তন আসে, পরিবর্তনের মধ্যে এই অস্টিওপোরোসিসটাও আসে এবং সাথে বোনটি ভঙ্গুর হয়ে যায়, পেশিগুলি দুর্বল হতে থাকে এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রে, আমাদের পুরুষ মানুষদের ক্ষেত্রে এটা আরও কিছুদিন বাদে দেখা দেয়, কারণ পুরুষদের যে সেক্স হরমোন টেস্টোস্টেরনটি সেটা আরও কিছুদিন শরীরে থাকে, ৫৫-৬০ বছর বয়সের পর থেকে এটা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এবার জেনে নিই অস্টিওপোরোসিস হলে আপনি বুঝবেন কি করে। এটা যদি আগে থেকে ধরা পড়ে, এটা কিন্তু সম্পূর্ণরূপে এটাকে নিরাময় সম্ভব। এবং নিরাময় বলতে যেটা আমরা বলি, এটা বলছি তো এটা ঠিক রোগ ঠিক নয়, এটা আপনার রোগের একটা মানে বয়সের একটা উপসর্গ, বয়সের একটা ধর্ম। বয়সকালে এটা সকল মানুষেরই একটা কম বেশি দেখা দেবে, কিন্তু যে সমস্ত কিছু কিছু মানুষ তারা ছোটোবেলা থেকে যাদের কায়িক পরিশ্রম কম করছেন,
আগেকার দিনে আমরা দেখতাম আমাদের আগের প্রজন্ম যারা আমাদের দাদু বাবারা তারা কিন্তু অনেক বেশি হাঁটাচলা করতেন, অনেক বেশি খেলাধুলা করতেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের প্রজন্ম এবং আমাদের পরের প্রজন্ম থেকে দেখছি যে আমাদের ছেলেমেয়েরা বেশি খেলাধুলা করে না, তাদের শরীরটা প্রথম থেকেই দুর্বল। এবং আমাদের শরীরে যদি আমরা সূর্যালোক লাগাই, সেই সূর্যালোকের মধ্যে যে 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 আলট্রাভায়োলেট বি রশ্মি রয়েছে, সেই রশ্মিটা আমাদের ত্বকের মধ্যে এসে পড়ে ভিটামিন ডি তৈরি হয়। এই ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে স্ট্রেংথ অর্থাৎ মাসল স্ট্রেংথ, পেশির যে ক্ষমতা এবং হাড়ের ক্ষমতার জন্য দায়ী। তো আমাদের যে নেক্সট প্রজন্ম তারা তো ভিটামিন ডি শরীরে লাগাচ্ছে না, অর্থাৎ সূর্যালোক লাগাচ্ছে না, ভিটামিন ডি তৈরি হচ্ছে না, তাদের প্রথম থেকেই তারা দুর্বল হয়ে যাচ্ছে। এছাড়া কিছু আমাদের যে মানুষেরা যারা বিভিন্ন রকম রোগে ভুগছেন, যেমন হচ্ছে ধরুন বাতের রোগ, যেমন এটাকে বলা হয় রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, অথবা এটা বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে হয়, এবং ছেলেদের ক্ষেত্রে যেটাকে বলি আমরা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডেলাইটিস, তাদের ক্ষেত্রে বোনটা আগে থেকেই দুর্বল থাকে। এছাড়া যারা নিউরোজেনিক রোগ মানে নার্ভের জাতীয় বিভিন্ন রকম রোগে ভুগছেন, তাদের কিছু ওষুধ দিতে হয় সেই নার্ভের অসুখটাকে প্রশমিত করে রাখার জন্য। সেই ওষুধের সাইড এফেক্ট হিসেবে আমাদের পেশির দুর্বলতা এবং হাড়ের দুর্বলতাটা আগে থেকে তৈরি হয়। এছাড়াও আরও বিভিন্ন রকম রোগ রয়েছে, যেমন ডায়াবেটিস। এই ডায়াবেটিস থেকে আমাদের শরীরের দুর্বলতা তৈরি হতে পারে। অর্থাৎ রোগ যদি আগে থেকে থাকে, তাহলে সেই রোগের প্রপার চিকিৎসা না করলে তারা কিন্তু এই অস্টিওপোরোসিস রোগের প্রাদুর্ভাবের শিকার হতে পারেন। এছাড়াও যেটা আমরা বললাম যে আমাদের যে সেক্স হরমোন, অর্থাৎ আমাদের যে স্ত্রী হরমোন এবং পুরুষ হরমোনের অভাবে যেটা হয়, সেটা কিন্তু বয়সকালে হয়, এবং মা বোনদের ক্ষেত্রে 40-50 বছর বয়সের ক্ষেত্রে, এবং আমাদের পুরুষ মানুষদের ক্ষেত্রে 50-60 বছর বয়সের ক্ষেত্রে। সেই রকম কোনো অসুখ ছাড়াও যাদের বয়সজনিত কারণে অস্টিওপোরোসিস হচ্ছে, তাহলে বুঝবেন কি করে? সেইটার ক্ষেত্রে আমাদের যেটা বলি, সেটা প্রাথমিকভাবে এটা সিমটমস খুব একটা হয় না, কিন্তু সিমটমস বুঝবেন কি করে? এই বয়সের ক্ষেত্রে মানুষ সেটা বলে সারা শরীরে একটা ভেগ পেন, অর্থাৎ সারা শরীরে ব্যথা হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি কোনো জায়গাতে উনি বলছেন না। মাঝে মাঝে হয়তো ঘাড়ে ব্যথা হচ্ছে, কখনো কোমরে ব্যথা হচ্ছে, কখনো থাইতে ব্যথা হচ্ছে, কখনো পায়ে ব্যথা হচ্ছে। আগে যেহেতু যতটা উনি হাঁটতে পারতেন সেটা হাঁটতে পারছেন না। আগে হয়তো উনি 1 কিলোমিটার বা 1 ঘন্টা উনি একটানা হাঁটতেন, ধীরে ধীরে যত বয়স বাড়ছে ওনার হাঁটার ক্ষমতা কমে যাচ্ছে। আরও একটা খুব ইম্পর্ট্যান্ট একটা আপনার টেস্ট আমি আজকে বলবো আপনাদের সকলে, আপনারা বিশেষ করে মা বোনেরা এটা আপনি নিজেদের মধ্যে প্রয়োগ করতে পারেন। ধরুন এক জায়গায় আপনি অনেকক্ষণ বসে আছেন, মিনিমাম 5 থেকে 10 মিনিট, তারপরে ওঠার সময় যখন উঠে বসতে যাচ্ছেন, উঠে দাঁড়াতে যাচ্ছেন, তখন উঠে দাঁড়ানোর সময় আপনার হাতটাকে ইউজ করছেন কিনা, অর্থাৎ হাতের সাপোর্ট নিয়ে উঠছেন কিনা। যদি দেখেন যে হাতের সাপোর্ট লাগছে না, তাহলে বুঝতে হবে আপনার পেশি, কোমরের পেশি ভালো আছে। কিন্তু যদি উঠে অনেকক্ষণ বসে থাকার সময় মিনিমাম 5 থেকে 10 মিনিট বসে থাকার পর উঠে দাঁড়ানোর সময় যদি হাতের সাপোর্ট নিয়ে উঠতে হয়, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি গেট আপ টেস্ট, এই গেট আপ টেস্টের সময় যদি আপনি হাতের ব্যবহার ছাড়া উঠতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনার কোমরের থাইয়ের মাসেলের পাওয়ার কম আছে, পেশিগুলি দুর্বল আছে, এবং আপনি অস্টিওপোরোসিসের শিকার হতে পারেন। আরও একটা আপনি খুব গুরুত্বপূর্ণ আমি একটা তথ্য দেব আপনাদের, সেটা আপনারা প্রত্যেক মানুষ আপনারা নিজেদের জীবনে আপনারা টেস্ট করে দেখতে পারেন। সেটা হচ্ছে বয়সকালে মানুষ ধীরে ধীরে তার উচ্চতা হারাতে থাকে। তা কম বয়সে ধরুন 20 বছর 30 বছর বয়সে একটি মানুষ যদি 5 ফুট বা 6 ফুট হাইট হয়, 40 বছরের পর থেকে তার হাইটটি আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ উচ্চতা কমতে থাকে। এবং আমরা প্রত্যেক মানুষের ক্ষেত্রে এটা বলি, 40-50 বছর বয়সের পরে কোনো মানুষের উচ্চতা যদি 3 সেন্টিমিটার তার বেশি কমে যায়, তাহলে বুঝতে হবে আপনার যে কোমরের স্পাইনের বিভিন্ন রকম হাড়গুলি সেটা তার হাইট উচ্চতা হারাচ্ছে বিকজ অফ অস্টিওপোরোসিস। অর্থাৎ অস্টিওপোরোসিস হওয়ার কারণে বোনগুলি নরম হয়ে গিয়ে আপনার যে শিরদাঁড়ার যে হাড়গুলি, প্রত্যেকটা হাড় একটু একটু করে কমে যাচ্ছে। তাহলে আমাদের শিরদাঁড়াতে প্রায় 33টি হাড় রয়েছে, প্রত্যেকটা হাড় যদি 1 সেন্টিমিটার করে কমে, তাহলে বুঝতে পারছেন কত সেন্টিমিটার আপনার হাইট কমে যাচ্ছে। এই হাইটগুলি কমার জন্য আপনার বুঝতে হবে যে আপনি অস্টিওপোরোসিসের শিকার হতে পারেন। আরও একটা খুব সিম্পল একটা টেস্ট আমি আপনাদের বলবো। বয়সকালে দেখবেন মাংস খাওয়ার সময় আপনার দাঁতের মধ্যে আপনার মাংসটা আটকে যায়, কম বয়সে সেটা হয় না। এটা কেন হচ্ছে? এই আমাদের পেশিগুলি এবং দুর্বলতার জন্য হাড়গুলো যত দুর্বল হতে থাকে, আমাদের দাঁতগুলি আস্তে আস্তে ফাঁকা ফাঁকা হয়ে যায়, এবং দাঁতের ফাঁকে তখন মাংস ঢুকে যায়। বেশি বয়সের মানুষ দেখবেন মাংস খেতে ভয় পায়, কারণ দাঁতের মধ্যে মাংস ঢুকে যায়। আপনারা একটা বিজ্ঞাপন দেখে থাকতে পারেন, তো সেই বিজ্ঞাপনে বলছে আগের দিন রাতে কি খেয়েছেন সেটা তার প্রতিবেশীকে জানানোর কি দরকার।
অর্থাৎ দাঁতের মধ্যে যদি আপনার কিছু ঢুকে থাকে পরের দিন অবধি সেই দাঁতের মধ্যে জিনিসটা লেগে থাকে, সেটা এই অস্টিওপোরোসিসের কারণে আপনার মাড়িগুলি দুর্বল হয়ে গেছে, হাড় দুটো দাঁতের মধ্যে ফাঁক বেড়ে গেছে, তখন খাবার আপনার দাঁতে আটকে থাকতে পারে। এই সমস্যাগুলি যদি হয় তাহলে বুঝতে হবে আপনার অস্টিওপোরোসিসের সমস্যা আসছে। এটার জন্য আপনি আপনার ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন। কিছু সিম্পল কিছু রক্তের রিপোর্ট আছে, একটা এক্সরে আছে, এক্সরেগুলো করলে পরেই পরিষ্কার বোঝা যাবে। আরও একটা টেস্ট আছে যেটাকে বলা হয় বোন মিনারেল ডেন্সিটি টেস্ট, বা আরেকটি একটু উন্নত মানের টেস্ট রয়েছে যেটাকে বলে ডেক্সা স্ক্যান, অর্থাৎ ডুয়াল এনার্জি এক্সরে অ্যাবজর্পশোমেট্রি। এটা আমাদের কলকাতার বড় হাসপাতালের মধ্যে রয়েছে, এটা সরকারি হাসপাতালে বিনামূল্যে হয়। তো যে কেউ কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে এই টেস্টগুলি করাতে পারেন, এবং সেই টেস্টগুলির মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনার অস্টিওপোরোসিসের মাত্রাটি কতটা এবং তার চিকিৎসার প্রয়োজন আছে কিনা। এবার আসি কীভাবে তার প্রতিকার, যদি আপনি ধরা পড়ে যে আপনার সত্যি সত্যি অস্টিওপোরোসিস হয়েছে এবং তার কি করবেন। তা প্রথমেই আমি যেটা বলবো, প্রত্যেকটা বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু কম বয়সে থেকে এটা কিন্তু ট্রিটমেন্ট করা সম্ভব। কম বয়স থেকে আগেই আমাদের বাচ্চাদের বলেছি তারা কিন্তু খেলাধুলার আমি উৎসাহ দিন, তারা আউটডোর গেমস, অর্থাৎ যারা আউটডোর গেমস খেলতে ভালোবাসে সেটা উৎসাহিত করা উচিত। তাহলে যে যত খেলবে তার শরীর তত সুগঠিত হবে, এবং শরীরে চামড়াতে আপনাদের সূর্যালোক লাগাতে হবে। এটা আমি একটা স্পেসিফিক আপনাকে বলে দেবো কীভাবে লাগাতে হবে। একটা মিথ আছে যে সকলে অনেকের বলে যে সকালবেলা ঘুম থেকে উঠে ভোরে নাকি না হাঁটলে তাতে ভালো হয় না, বা বিকালের দিকে না, এটা ভোরের দিকে বা বিকেলের দিকে কেউ যদি সূর্যালোক লাগায় তাতে কোনো ফল হয় না। আপনাকে যদি সূর্যালোক লাগাতে হয় আপনার দুপুরের দিকে লাগাতে হবে। ইউজুয়ালি আমরা বলি সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত শরীরের যতটা অংশ রয়েছে তার 1/5 অর্থাৎ 5 ভাগের 1 ভাগ যদি সূর্যালোকে আপনি এক্সপোজ করতে পারেন অন্তত আধ ঘন্টা, তার মধ্যে আপনি বলি মুখটা আপনি দেখাবেন, মুখটা আপনি ঢেকে রাখতে পারেন, মুখে আপনি টুপি পরতে পারেন, ঘোমটা দিতে পারেন, যে কোনো মুখের মধ্যে সূর্যালোক লাগাবেন না, কিন্তু আপনি দুটো হাতে লাগাতে পারেন, পায়ে লাগাতে পারেন, আপনি পিঠে লাগাতে পারেন। এটা করলে আপনার পঞ্চমাংশ হয়ে যাচ্ছে। এটা যদি আপনি অন্তত আধ ঘন্টা আপনি যদি লাগান তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হতে পারে। এবার আসি আপনি কি খাবার পাবেন। আপনাদের ক্যালসিয়াম রিচ ফুড যেগুলো আছে সেগুলো আপনি খেতে পারেন। যেমন হচ্ছে আমাদের যে কোনো আপনি যদি নিরামিষাশী হন তাহলে কিন্তু একটু সমস্যা রয়েছে, কিন্তু তবুও আপনি ক্যালসিয়াম রিচ ফুড হচ্ছে যে আপনার দুগ্ধ জাতীয় খাবার, যেমন হচ্ছে দুধ খেতে পারেন, বা ছানা খেতে পারেন, বা টক দই খেতে পারেন। ছানা যদি কেউ খান অন্তত 100 গ্রাম করে, অন্তত সপ্তাহে 3 দিন বা 4 দিন কেউ যদি ছানা খান অথবা টক দই খান তাহলে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম শরীরে যেতে পারে। আর এছাড়া যারা আমিষাশী তারা যে কোনো আমিষ জাতীয় খাবার খেলে পরে তার মধ্যে ক্যালসিয়াম রয়েছে। আর এছাড়া কিছু সামুদ্রিক মাছ রয়েছে তার মধ্যে ক্যালসিয়াম রয়েছে। আর এছাড়া আমাদের সিজনাল যত আমাদের ফলমূল রয়েছে প্রত্যেকটার মধ্যেই কিন্তু আপনার মধ্যে যথেষ্ট ক্যালসিয়াম রয়েছে, আপনি ক্যালসিয়াম নিতে পারেন। এছাড়া আমাদের যাদের মা বোনেদের ক্ষেত্রে যাদের এই স্ত্রী হরমোনটি শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য আমি আরেকটা টিপস দেব, সেটা হচ্ছে সয়াবিনের ডাল, সয়াবিন নয় কিন্তু সোয়াবিনের যে ডাল পাওয়া যায়, ডালটা আর খুব ছোট ছোট এরকম ছোট্ট ছোট হয়, এটা মুদির দোকানে পাওয়া যায়, খুবই সস্তা। প্রত্যেকটা মা বোন আপনি 45 বছর বয়সে যাদের এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে তারা যদি 5টা থেকে 7টা এই সয়াবিনের ডাল সকালবেলা ভিজিয়ে রাখেন, সন্ধেবেলা জলের সঙ্গে 1 গ্লাস জলের সঙ্গে যদি খেয়ে নেন, তার মধ্যে উদ্ভিদের থেকে অর্থাৎ ফাইটোজেনিক অর্থাৎ উদ্ভিদ কিংডমের মধ্যে যে ইস্ট্রোজেন রয়েছে সে অর্থাৎ স্ত্রী হরমোনের যেটা রয়েছে সেটা আমাদের উদ্ভিদ কিংডমের মধ্যে রয়েছে, তার থেকে আপনি পেতে পারেন। তাতে কিন্তু আপনার এই সমস্যাটা অনেকটাই সমাধান হতে পারে। তো এইটাই হচ্ছে আমাদের ডায়েটের মাধ্যমে। এরপরে আসি আপনাদের একটু আগে যেটা বললাম আমাদের কায়িক পরিশ্রমের ব্যাপারটা। তাহলে কায়িক পরিশ্রমটা কম বয়সী মানুষ যারা বাচ্চারা তারা করতে পারে, তারা যা খুশি করতে পারে। এছাড়া যারা অ্যাডাল্ট মানুষ রয়েছেন, যারা পুরুষ রয়েছেন, স্ত্রী রয়েছেন, আমাদের মা বোনেরা রয়েছেন, তারা যেটা করতে পারেন আমরা যেটা বলি কোমরের জোর, অর্থাৎ যেটা আমরা একটু আগে বললাম যেটা অনেকক্ষণ বসে উঠতে গেলে দেখছেন যে হাতের ব্যবহার করতে হচ্ছে, অর্থাৎ কোমরের জোর কম। তাহলে কোমরের জোর বাড়াবেন কি করে? কোমরের জোর বাড়ানোর জন্য যেটা আমরাকে বলি ইংরাজি পরিভাষায় কোর স্ট্রেনথেনিং এক্সারসাইজ। তার জন্য যেটা আমরা বলি কম বয়স থেকে আপনি জিমনাসিয়াম করতে পারেন, এরোবিক্স করতে পারেন, আপনি সাঁতার কাটতে পারেন, সাইক্লিং করতে পারেন,
সাইকেলটা কিন্তু আপনার ভীষণ ইম্পর্ট্যান্ট, একটা পরিবেশ বান্ধব একটা আপনার আপনার একটা উপায় রয়েছে। এই জন্য বাইরের দেশে সাইকেল চালানোর জন্য একটা এক্সট্রা ট্র্যাক থাকে, ফুটপাতের উপর দিয়ে সাইকেল চালাতে পারে তারা। এটা আমাদের দেশে এখন অনেক জায়গাতে এই কনসেপ্টটা আসছে। তা সাইকেল যদি কেউ রেগুলার অন্তত আধ ঘন্টা 40 মিনিট চালায় সকালে বিকালে, তার কিন্তু তার সারা শরীরের মধ্যে কিন্তু রক্ত চলাচল ভালো হয় এবং তার এই কোর স্ট্রেনথেনিংটা ভালো হতে পারে। এছাড়া কম বয়সে আপনারা স্কিপিং করতে পারেন, আপনারা জিমনাশিয়াম, যেটা বললাম জিমনাশিয়াম করতে পারেন, এগুলো সব কিছুই করতে পারেন। কিন্তু বয়স যদি বেশি হয়, অর্থাৎ 50-60 বছরের কাছাকাছি এবং 45 বছরের পরে মা বোনেরা, তারা কিন্তু এই ধরনের সময়গুলো করতে পারবেন না। তাদের ক্ষেত্রে আমি একটা সিম্পল টিপস যেটা দেবো, সেটা হচ্ছে হাঁটা। এই হাঁটাটা কিন্তু যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে ভীষণ উপযোগী এবং তারা তাদের নিজেদের শরীরের প্রয়োজন মতো তারা সে দ্রুত হাঁটতে হবে, দ্রুত সে যতটা সম্ভব হয়। ইভেন যাদের হৃৎপিণ্ড যত সমস্যা তাদেরকেও আমরা বলি হাঁটতে। তাদের ক্ষেত্রে কাজে হাঁটার কোনো বিকল্প নেই, এটা যে কোনো বয়সের মানুষই হাঁটতে পারেন। তাদের নিজস্ব আপনার শরীরের উপযোগী মতো সে হাঁটবে, যতটা হাঁটলে তার শরীরে ঘাম ঝরছে সে ততটা হাঁটবে। আমরা বলি মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট সকালে এবং বিকালে কেউ যদি রেগুলার হাঁটে তাহলে কিন্তু তার শরীরে কিন্তু সুগঠিত থাকতে পারে। এছাড়া আমরা বলি যে আপনার মন ভালো রাখতে হবে। মন ভালো রাখার জন্য আপনি কাজ করুন। অনেকে আমরা বলি যে রিটায়ারমেন্টের পরও আমি যদি একটা নতুন আপনার যে আগেকার আপনার যে ছোটোবেলাকার যে হবিগুলি আছে, অর্থাৎ আপনার যেটা করতে আপনার ভালো লাগতো সেটা আপনি আবার নতুন করে আপনি করুন, বা কোনো একটা কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখুন যে আপনার মন ভালো থাকে। বয়স যত বাড়ে আমাদের শরীর ফ্লেক্সিবল হতে থাকে, ফ্লেক্সিবিলিটি কমতে থাকে, শরীরটা রিজিড হয়ে যায়। আমার শরীর যেমন রিজিড হয়ে যায়, মনটাও রিজিড হয়ে যায়। আমরা কিছু মানতে চাই না, আমার একটা মনে হয় যে আমি যা ভাবি সেটাই ঠিক, অন্য সকলে ভুল। এই মানসিক প্রতিবন্ধকতা থেকে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। সে শরীর মন না নিলে শরীর নিতে চায় না, অর্থাৎ মনটাকে আমাদের ফ্লেক্সিবল করতে হবে। তার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে আমরা যেটা বললাম, আপনার ছোট বয়সে কম বয়সে আপনি যেটা করলে ভালো লাগতো সেইটা বেশি করে করুন। সেটা কারুর গান ভালো লাগতো সেটা গান করুন, কারুর যদি কবিতা লিখতে ভালো কবিতা লিখুন, কারুর নাটক দেখতে ভালো লাগতো নাটক দেখুন, যেটা ভালো পারেন করুন। কিছু না পারলে আপনি অটোবায়োগ্রাফি লিখুন। প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটা থেকে অন্য মানুষ উপকৃত হতে পারেন। আপনি যদি কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখেন, আপনার মন ভালো থাকবে, আপনার দুশ্চিন্তা হবে না, আপনার ইনসিকিউরিটি কমে যাবে এবং কাজের উৎসাহের মধ্যে আপনি এই সমস্ত কিছু করে শরীরটাকে আরও ভালো রাখতে পারবেন। যাদের কোনো কিছু যাতে আরও ভালো করতে চান তাদেরকে আমি বলবো আপনি ধ্যান করুন, মেডিটেশান করুন, যোগা করুন। এইগুলো করলে আরও আপনি ভালো থাকবেন। তো আমরা যেটা আজকে বললাম অস্টিওপোরোসিস, আমরা একটা খুব ছোট করে আমরা একটা সামারি বলি। অস্টিওপোরোসিস একটা মহামারী, নিঃশব্দ মহামারী, যেটা ভারত এবং সারা বিশ্বে বিভিন্ন মানুষকে আজকে তাদের মধ্যে প্রতিফলিত হচ্ছে এবং প্রাথমিকভাবে এটা সিমটমস হয় না, কোনো রকম সমস্যা ছাড়া মানুষের শরীরে দেখা দেয় এবং সেটা যখন একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করে সেটা তার বিভিন্ন রকম সিভিয়ার কমপ্লিকেশন, বিভিন্ন রকম ফ্র্যাকচার নিয়ে আসে, তখন তাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। তার নিজস্ব সমস্যা, তার পারিবারিক সমস্যা, তার সামাজিক সমস্যা, সারা দেশের সমস্যা। কাজে এইটা থেকে প্রতিকার পেতে গেলে আপনাকে নিজে সচেতন হতে হবে। কি করলে কিভাবে আপনি বুঝবেন অস্টিওপোরোসিস, সেটা আমরা আলোচনা করলাম। তার যদি অস্টিওপোরোসিস হয় তাহলে কি করবেন, আপনাকে কিছু পরামর্শ নিতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। তার মধ্যে বিভিন্ন রকম সহজ পদ্ধতি আমি বলেছি, সেগুলো সকলে আপনারা নিজেরা মেনে চলুন এবং খুব ভালো থাকুন। সকলকে ধন্যবাদ।